বধূ নির্যাতন মোকদ্দমা থেকে সহজে বাঁচার উপায়গুলো কি কি সেই ব্যাপারে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করছি। বধূ নির্যাতন মোকদ্দমা থেকে বাঁচার উপায় হচ্ছে দুটি। এক, এর আগে আমি বলেছি, এর আগের ব্লকে আপনারা দেখেছেন যে বেল কিভাবে নিল, 41 কমপ্লাই করে দিল, ওটা আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন। তারপর থেকে হচ্ছে 498-এর মোকদ্দমার নিষ্পত্তির যে প্রক্রিয়াগুলো সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে বলছি। প্রথমে আপনি বেল নিয়ে নিলেন, বেল নিয়ে নেওয়ার পরে তারপরে যে আপনার প্রসেসটা হচ্ছে, মামলাটা আপনি দুভাবে শেষ করতে পারেন। একবার একটা নিয়ম হচ্ছে, আপনার যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে আপনি কম্প্রোমাইজের মধ্য দিয়ে আপনি আপনার এই মোকদ্দমাটা দ্রুত নিষ্পত্তি করতে পারবেন, মানে তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আর একটা নিয়ম হচ্ছে, আপনাকে ট্রায়াল ফেস করে যেতে হবে। ট্রায়াল ফেস করে যেটা হলো, আপনাকে প্রথমে বেল নিলেন, বেল নেওয়ার পরে তারপরে আপনার যদি বাই দ্য ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল অফেন্স হয় তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে, আর যদি সেশন ট্রাইব্যুনাল অফেন্স হয় তাহলে সেশন ট্রাইব্যুনাল অফেন্সে যাবে। তাহলে আপনাকে এটা আগে বুঝতে হবে যে 498-এর সঙ্গে বা 85-এর সঙ্গে, নতুন আইনে 85 অফ বিএনএস এর সঙ্গে যদি সেশন ট্রাইব্যুনাল অফেন্স থাকে তাহলে ওই মামলাটা সেশন কোর্টে রান করবে, আর যদি ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল অফেন্স থাকে তাহলে ওই মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে রান করবে। ওটা সেকশনের উপর ডিপেন্ড করছে, কিন্তু প্রসেসটা একই। আপনার যদি আগে কম্প্রোমাইজটা বলি, কম্প্রোমাইজ যদি আপনার যদি মীমাংসা হয়ে যায় তাহলে বাই দ্য ম্যাজিস্ট্রেট কোর্টে যদি হয় তাহলে ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালে আপনার কোর্টে চলে যাবে। ওখানে আপনি যে বেল নিলেন, আপনার যে ক্রিমিনাল ডিফেন্স লয়ার আছে, আপনাকে সেই লয়ার 21% কপি দেবে। ওই কপিতে সব উল্লেখ করা থাকবে আপনার বিরুদ্ধে কি অভিযোগ এসেছে, কি কি অভিযোগ এসেছে সেটা আপনার ওই চার্জশিটেই পুলিশ ইনভেস্টিগেশন করে সম্পূর্ণ রিপোর্ট পাঠিয়ে দেবে। ওইটা কালেক্ট করে আপনারা বুঝতে পারবেন যে কি কি সেকশনে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারপরে আপনাকে প্রথম ডেটে আপনাকে এপিয়ারেন্স হতে হবে। এপিআর হওয়ার পরে এপিআর মধ্যে হাজির হতে হবে। হাজির দেওয়ার পরে আপনার চার্জের ডেট পড়বে। চার্জের ডেটটা ওখানে আপনার যে সরকারি পিপি আছে, সরকারি পাবলিক প্রসিকিউটর, আর যেটা আছে সরকারি আইনজীবী, আপনাকে জিজ্ঞাসা করবে পুলিশ যে চার্জশিট দিয়েছে ওই চার্জশিটের ভিত্তিতে যেই সেকশনে দিয়েছে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি দোষী না নির্দোষী। যদি আপনি নির্দোষী হন তো আপনি ওখানে সাধারণত নির্দোষী বলবেন। আপনি নির্দোষী বললেন, নির্দোষী বলার পরে আমরা চার্জ ফ্রেম হয়ে গেল। চার্জ ফ্রেমের পরে চলে আসছে এখন আপনার স্টেজ হচ্ছে এভিডেন্স, সাক্ষী। তখন আপনার সাক্ষীতে পড়বে যে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার যে চার্জশিটে যে যে সাক্ষীগুলো বলেছে, সম্পূর্ণ সাক্ষী। যদি ওটা কন্টেস্ট করতে হয় তাহলে সম্পূর্ণ সাক্ষীকে ওখানে দেখবে যে মামলাটা কে করেছে, ডিসিটা কে হয়েছে, ইনজুয়ার্ড পার্সন কে, কে মারটা কে খেয়েছে, তার কোথায় ট্রিটমেন্ট হয়েছে, কোন হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে, ওই হসপিটালের যা যা ইনজুরি রিপোর্ট সে সব তার চার্জশিটের মধ্যে দিয়ে সব কালেক্ট দেবে। ওইখান থেকে আপনারা দেখবেন। তারপরে যেখানে ঘটনাটা ঘটেছে, এই যে স্বামীর বাড়িতে ঘটনাটা ঘটেছে বা কোন ঘরে ঘটেছে, যেটাকে পিও বলে, প্লেস অফ অকারেন্স, ওইখানে পুলিশ গিয়ে তদন্ত করে ওখানে নিয়ে এসেছে যে কোথায় কোথায় হয়েছে। ওখান থেকে আবার সাক্ষী কালেক্ট করেছে, যে সাক্ষীগুলো আসবে আপনার এই যে ট্রায়াল ফেস করবে, সাক্ষীগুলোকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ করার পরেই যে সম্পূর্ণ এটা আসবে। তারপরে আপনি কোন হসপিটালে অ্যাডমিট ছিলেন সেখান থেকে আপনার হসপিটালের কাগজপত্র আবার দাখিল হবে। তারপরে আপনার কোন ইনভেস্টিগেশন অফিসার কেসটাকে করেছে, তদন্ত করেছে, ইনভেস্টিগেশন করেছে, তাকেও সাক্ষীতে একে একে সবাইকে সাক্ষীতে আসতে হবে। সাক্ষী কমপ্লিট করার পরে আপনার যে লয়ার থাকবে সে ওই ক্রস এক্সামিনেশন করবে, ওটাকে সব সাক্ষীটাকে ভাঙবে। ভাঙার পরে তারপরে যা ক্রস এক্সামিনেশন আসবে, যদি ওইখানে আপনার এগেনস্টে কিছু না আসে তাহলে আপনাকে জজ সাহেব একটা রায় দেবে। ওই সব ক্রস এক্সামিন যেই সাক্ষীগুলো হলো, ওই সাক্ষীর পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসা হয়েছিল ওটা ম্যাচ হচ্ছে কিনা, সম্পূর্ণ যেটা আমাদের এভিডেন্সে হবে, ওটা সম্পূর্ণ আলোচনা করার পরিপ্রেক্ষিতে আর্গুমেন্টের পরে তারপরে 313 হয়ে শেষে আপনাকে জাজ 313-এর একটা পর্ব হচ্ছে, আপনাকে ডাকবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আপনার যে সাক্ষী দিয়েছেন আপনারা সাক্ষী নিজে শুনেছেন কি না, আপনারা নতুন কোনো সাফাই সাক্ষী দিতে চান কি না। যদি দিতে চান তাহলে আপনাকে আবার বলতে হবে, যদি না দিতে চান তাহলে বলবেন না। তারপরে আপনাদের জাজমেন্টের ডেট হবে। তারপরে ওই জাজমেন্টের ডেটে আপনাদের জজ সাহেব
যদি আপনারা বেকসুর থাকেন তাহলে একুটাল হবেন, আপনারা বেকসুর খালাস হবেন, আদারওয়াইজ আপনাদের জেল হতে পারে বা ফাইনও হতে পারে। এই হচ্ছে 498A বা 85 BNS এর মামলা নিষ্পত্তির সংক্ষিপ্ত বিবরণ। আপনারা আইন জানুন এবং সচেতন হন এবং সমাজকে সচেতন করুন।